হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখন শুরু হচ্ছে ক্লাস 12-এর রায় অ্যান্ড মার্টিনের যে কোশ্চেন ব্যাংক তার মডেল কোশ্চেন পেপার 3-এর 5 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবে এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার খাতায় লিখে নেবে। এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখো, শুরু করছি 17, 18 এবং 19 নম্বরের কোশ্চেন। তাহলে প্রথমে 17 নম্বরের যে কোশ্চেনটা আছে সেটা আমরা দেখব। কি বলেছে? প্রদত্ত চিত্রে বর্তনীর ও বিন্দুতে বিভব এবং ওসি অংশে প্রবাহমাত্রা আইটি নির্ণয় করো। ছবিটাকে ভালো করে লক্ষ্য করো। এ বিন্দু, এখানে আছে ও বিন্দু, এটা বি বিন্দু আর সি বিন্দু। দেখো, এ বিন্দুর বিভব বলা আছে, বি বিন্দুর বিভব বলা আছে, সি বিন্দুর বিভব বলা আছে। আর আমাদেরকে কি মিডিল পয়েন্টে যেটা আছে অর্থাৎ ও, সেই পয়েন্টটার বিভবকেই ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো, এ থেকে ও এর দিকে একটা কারেন্ট যাচ্ছে, সেটা কত? আই। ও থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে I1, আর ও থেকে সি এর দিকে যে কারেন্টটা যাচ্ছে I2। এখানে আমরা কারশফের যে প্রথম ল বা কারশফের যে কারেন্ট ল KCL সেটাকে অ্যাপ্লাই করব। কি ছিল কারশফের কারেন্ট লটা? যে কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলির বীজগাণিতিক সমষ্টি কি শূন্য হবে, বা আরেকভাবে বললে যে কোনো একটা বিন্দু অভিমুখে যে কারেন্ট যাচ্ছে তাদের সমষ্টি ওই বিন্দু থেকে যতগুলো কারেন্ট বেরিয়ে যাচ্ছে তাদের সমষ্টি কী হবে? ইকুয়াল হবে। সেটাকে আমরা কি এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো, আই কারেন্টটা ও বিন্দুর দিকে যাচ্ছে আর I1 আর I2 কারেন্ট ও বিন্দু থেকে কি দূরে সরে যাচ্ছে। তাহলে KCL থেকে আমরা এটা লিখতে পারবো যে I এটা সমান I1 প্লাস I2। দেখো, অবশ্যই লেখা যাবে। এবার I যে কারেন্ট, দেখো ওহমের সূত্রানুসারে আমরা জানি ভি সমান কি হয়? IR, বা I সমান লেখা যাবে ভি বাই কত? আর। যেখানে ভিটা হচ্ছে কি বিভব পার্থক্য। তাহলে দেখো, এ আর ও বিন্দুতে যে কারেন্টটা যাচ্ছে I, তার দুই প্রান্তের বিভব পার্থক্য যদি আমরা দেখি তাহলে এ বিন্দুর বিভব হচ্ছে 8 আর ও বিন্দুর বিভব যেটা সেটা কত? ভি, যেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। বাই কি রেজিস্ট্যান্স এ আর ও এর মধ্যে যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে সেটা দেখো 2 ওহম। তাহলে 2 হয়ে গেল। তাহলে এটা সমান দেখো I1 এর ভ্যালু দেখো হবে ও বিন্দুর বিভব ভি, আর বি বিন্দুর বিভব কত দেওয়া আছে? 4, আর ওখানে যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে সেটাও 4, প্লাস I2 এখানে দেখা হবে ভি মাইনাস 2, আর এখানে যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে সেটাও 2। তাহলে একটা কাজ করে এটাকে 2 দিয়ে ভাগ করলে দেখো এটা 4 মাইনাস ভি বাই 2, ডান দিকে আসবে ভি বাই 4 মাইনাস 1 প্লাস ভি বাই 2 মাইনাস 1। আমরা নাম্বারগুলো একদিকে নিয়ে আসি, ভিগুলোকে আরেক দিকে নিয়ে যাই। তাহলে দেখো, এটা 4, এটা 1টা এইদিকে চলে আসলো, এই 1টাও এইদিকে, আর ডান দিকে দেখো ভি বাই 4 আর এখানে প্লাস ভি বাই 2 আছে, আর এটাকে ওই দিকে নিয়ে চলে গেলাম। তাহলে এটাও ভি বাই 2। এদিকে যোগ করলে দেখো কত আসবে? 6, আর এখানে দেখো ভি বাই 4 প্লাস এই দুটো যোগ করলে কত? ভি। তাহলে আলটিমেট কত আসছে? 6 ইকুয়াল টু 5 ভি বাই কত? 4, তাই তো? তাহলে এখান থেকে দেখো ভি এর ভ্যালু যেটা আসবে, ভি এটা সমান 4 ছক 24 বাই কত? 5। তাহলে এটা সমান আসবে 4.8 ভোল্ট। তাহলে এখানে ও যে বিন্দু, সে ও বিন্দুর বিভব যেটা সেটা কত? 4.8 ভোল্ট। কোশ্চেনে দেখো আরেকটা বলেছে ওসি অংশে প্রবাহমাত্রা I2 নির্ণয় করো। তাহলে দেখো, প্রবাহমাত্রা I সমান আমরা কি জানি? বিভব পার্থক্য বাই কি রেজিস্ট্যান্স। তাহলে ও থেকে সি এর মধ্যে যে প্রবাহটা যাচ্ছে সেটা কত? I2। তাহলে ওই I2 প্রবাহ এটা সমান কি হবে? ও আর সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। দেখো, ও বিন্দুর বিভব তো আমরা পেয়ে গেলাম, সেটা কত? 4.8, আর ওইদিকে সি বিন্দুর বিভব যেটা দেওয়া আছে 2, আর রেজিস্ট্যান্স যেটা সেটা কত আসছে? 2। এবার এখানে দেখো 4.8, সেখান থেকে 2 যদি আমরা বাদ দিই তাহলে এটা আসছে 2.8 বাই নিচে 2, দশমিকটা যদি তুলে দিই তাহলে এখানে একটা 10 হলো,
এটাকে যদি কাটি তাহলে 14, তাহলে 14/10 মানে 1.4। তাহলে এখানে কারেন্টের যে ভ্যালু আসছে ওসি অংশে I2 তার মান 1.4 অ্যাম্পিয়ার। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে উত্তর। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা দেখো বলেছে, জি রোধের গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানের শান্ট যোগ করা হলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মূল প্রবাহের 1/n অংশ প্রবাহিত হবে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কোশ্চেন, এটা ভালো করে মনে রাখতে হবে। এবার আমরা এই যে কোশ্চেন, সেই কোশ্চেনটা দেখব। দেখো, আমরা জানি সাধারণত গ্যালভানোমিটার কী কাজে ব্যবহার করা হয়? প্রবাহ মাত্রা মাপতে ব্যবহার করা হয়, তাই তো? এবার গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যাওয়ার একটা কি আছে, ম্যাক্সিমাম লিমিট আছে। তার থেকে বেশি যদি প্রবাহ মাত্রা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে পাঠানো হয় তাহলে গ্যালভানোমিটারটা কি ড্যামেজ হয়ে যাবে বা পুড়ে যাবে। তাহলে গ্যালভানোমিটার যাতে পুড়ে না যায় তার জন্যে গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরালে একটা ক্ষুদ্র মানের রোধকে লাগানো হয়, যেটাকে বলা হয় কি শান্ট। সেই শান্টটার আমরা ক্যালকুলেশন করব। তাহলে ফার্স্টে আমরা একটা চিত্র অঙ্কন করে নিই। এখানে দেখো একটা গ্যালভানোমিটার আছে, এটা একটা গ্যালভানোমিটার, এর সঙ্গে একটা আমরা ব্যাটারি লাগালাম। গ্যালভানোমিটার যেটা সেটা জি, যার রেজিস্ট্যান্স আমরা ধরে নিচ্ছি কি এখানে বলে দিয়েছে জি। এবার এই যে ব্যাটারি, সে ব্যাটারির তড়িৎচালক বল যদি ই হয় তাহলে ব্যাটারির মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা কত, আই। আর গ্যালভানোমিটার ম্যাক্সিমাম যে কারেন্টটা নিয়ে যেতে পারে বা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে ম্যাক্সিমাম যে কারেন্টটা যেতে পারে সেটা কত, আইজি। এবার কোশ্চেনে বলেছে যে গ্যালভানোমিটারের মানে এখানে দেখো গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানে শান্ট যোগ করা হলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মূল প্রবাহের 1/n অংশ যাবে। দেখো, তার মানে এখানে যদি এই রকম কেস হয়, আগে একটু ভালো করে দেখো যে আয়ের ভ্যালুটা আইজির তুলনায় কি বেশি। তাহলে এই বেশি পরিমাণে কারেন্ট যদি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে কী হবে, গ্যালভানোমিটার যেটা আছে সেটা ড্যামেজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে গ্যালভানোমিটার যাতে নষ্ট না হয় তার জন্যে এই গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরালে কী করা হয়, একটা ক্ষুদ্র মানের রোধ লাগানো হয়, যেটাকে বলা হয় বাইপাস রেজিস্ট্যান্স বা শান্ট। এবার এই যে কোশ্চেনে বলেছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে আইজি, সেটা মূল প্রবাহের কত, 1/n। তার মানে আইজি সমান আই ইন্টু 1/n। এবার আমাদেরকে যেটা ক্যালকুলেশন করতে হবে যে শান্টটা লাগানো হলো এস, সেই এসের রাশিমালাটা কি হবে বা এসের মান কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করব। দেখো, এখানে গ্যালভানোমিটার আর শান্ট সেটা পরস্পর কোন সমবায়ে আছে, সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশনে। আর আমরা জানি প্যারালাল কম্বিনেশনে যদি থাকে তাহলে দুটো প্রান্তের যে ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য কী হয়, সমান হয়। তাহলে এখানে দেখো গ্যালভানোমিটারের বিভব পার্থক্য আর শান্টের বিভব পার্থক্য কি সমান হবে। তাহলে এখানে গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয় তাহলে দেখো ভি সমান আমরা এটা লিখতে পারবো, আচ্ছা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আইজি ইন্টু গ্যালভানোমিটারের কি রেজিস্ট্যান্স। আর আরেকটা দেখো এই যে আই কারেন্ট সেটা একটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে সেটা আইজি, আর আরেকটা পার্ট যেটা যাবে সেটা হচ্ছে আইএস। শান্টের মধ্য দিয়ে যাচ্ছে আইএস। আমরা জানি প্যারালাল কম্বিনেশন হলে কারেন্ট কী হয়, ডিভাইড হয়ে যায়। তাহলে এই যে তোমার শান্ট, তারও দেখো দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ভি। তাহলে এখানে দেখো ভি সমান আমরা লিখতে পারবো শান্টের মধ্য দিয়ে যে কারেন্ট আইএস ইন্টু শান্টের রেজিস্ট্যান্স কত, এস। অবশ্যই লেখা যাবে। এবার যদি আমরা এখানে কারশফের সূত্র প্রয়োগ করি তাহলে এখানে দেখো আই সমান আইজি প্লাস আইএস লিখতে পারবো। তাহলে এখানে কেসিএল যেটা, সেই কেসিএল থেকে যদি আমরা লিখি তাহলে আই সমান আইজি প্লাস কত, আইএস, এটা লেখা যাবে। আচ্ছা, আমরা কি করব, এসের ভ্যালু ক্যালকুলেট করব। তাহলে এখানে দেখো এই আই দুটোই যেহেতু ভি, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো যে আইজি ইন্টু জি এটা সমান আইএস ইন্টু এস, এটা অবশ্যই লেখা যাবে। তাহলে এখান থেকে যদি আইএস
ক্যালকুলেট করি তাহলে কি আসবে আইজি ইন্টু জি বাই এস। এই ভ্যালুটা এবার আমরা কি ওখানে যদি বসিয়ে দিই তাহলে কি আসছে দেখো, তাহলে এখানে আই সমান এটা আইজি যেটা আছে সেটা থাকলো, আইএসের জায়গায় দেখো আইজি ইন্টু জি বাই কত এস, এটা আসবে। এবার আমরা ডান দিক থেকে কি করব, আইজিটা কমন নিয়ে নেব। তাহলে আই সমান আইজিটা যদি কমন নিই তাহলে 1 প্লাস জি বাই কত এস, এটা আসবে। এবার এখানে আমরা একটা কাজ করে দিই, 1 বাই আই বাই আইজি যেটা সেটা সমান 1 প্লাস কত জি বাই এস, এটা লেখা যাবে। এবার এখানে দেখো আইজি সমান আই ইন্টু 1 বাই এন, তাহলে এখানে এন সমান আমরা লিখতে পারবো আই বাই আইজি। তাহলে এখানে দেখো আই বাই আইজি যেটা আছে তার জায়গায় কী করবো আমরা এন বসিয়ে দেবো। তাহলে এন এটা সমান হচ্ছে 1 প্লাস জি বাই এস। তাহলে 1টাকে যদি এই দিকে নিয়ে আসি তাহলে দেখো এন মাইনাস 1 এটা সমান জি বাই এস, তাহলে এস সমান কত আসবে জি বাই এন মাইনাস 1। তাহলে একটা গ্যালভানোমিটারকে বা একটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তার যে মূল প্রবাহ তার 1 বাই এন অংশ যদি প্রবাহিত করতে হয় তাহলে গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরালে যে রেজিস্ট্যান্স বা যে শান্টটা যোগ করতে হবে তার যে মান বা তার যে রাশিমালা সেটা কত আসবে, এস সমান জি বাই কত এন মাইনাস 1। বোঝা গেল, খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি বা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, ভালো করে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে এটা। আচ্ছা, এবার আমরা নেক্সট যে কোশ্চেন সেই কোশ্চেনে চলে যাব। দেখো কি বলেছে, বলেছে প্রদত্ত বর্তনীর এ ও বি প্রান্তে তুল্য রোধ নির্ণয় করো। দেখো এখানে একটা সার্কিট দিয়ে দিয়েছে বা একটা ছবি দিয়ে দিয়েছে, ওখান থেকে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ নির্ণয় করতে হবে। তাহলে এই যে ছবিটা আছে সেই ছবিটাকে যদি আমরা একটু মডিফাই করে আঁকি, দেখো এইভাবে আঁকা যাবে। এটা ধরো এ বিন্দু থাকলো, এখানে উপরে দেখো একটা রেজিস্ট্যান্স আছে, যে রেজিস্ট্যান্সটা হচ্ছে কত 2 ওহম, আর এদিকে নিচে যে রেজিস্ট্যান্সটা আছে 2 ওহম সেটা ধরো থাকলো, আর এটা দেখো বি বিন্দু আছে, বি বিন্দু থাকলো। দেখো এই যে রেজিস্ট্যান্স এইটার এইটা দুটো স্টার্টিং পয়েন্ট অ্যাকচুয়ালি কোথায় আছে, এতে আছে। তাহলে দেখো এই জায়গাটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো কারণ এই যে রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স একটা জায়গায় মিট করেছে, ওরা যেখানে মিট করেছে সেখানে বাকি দুটো রেজিস্ট্যান্সের আবার কি স্টার্ট। তাহলে এই যে সেইটা হচ্ছে মিটিং পয়েন্ট। তাহলে ওই যে সামনের দুটোর যে রেজিস্ট্যান্সটা আছে এইটার এইটা, তার দুটোরই স্টার্ট কোথায়, এ পয়েন্টে। এবার দেখো এই দুটো রেজিস্ট্যান্স কীভাবে আছে, প্যারালালে, এই দুটো রেজিস্ট্যান্স প্যারালালে। এটা দেওয়া আছে 2, এটা 2, সবগুলাই দেখো 2 দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে ক্যালকুলেট করব। দেখো এই দুটো যেহেতু প্যারালাল আছে তাহলে এদের তুমি যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করো তাহলে সেটা আসবে 2 ইন্টু 2 বাই কত 2 প্লাস 2, এটা সমান দেখো কত আসবে 1। আমরা জানি দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালাল কম্বিনেশনে থাকে দুটো, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় তাদের গুণফল বাই তাদের যোগফল। ঠিক একই রকমভাবে এটারও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে 2 ইন্টু 2 বাই কত 2 প্লাস 2, এটা সমান 1। তাহলে এই দুটো মিলে 1, এটা একটা 1। তারা দেখো আবার কী আছে, সিরিজে আছে, এই দুটো মিলে যেটা হলো। তারপরে যদি আমরা ছবিটা আঁকি তাহলে দেখো এরকম টাইপের হবে, তাই না। এটা এ আর এটা হচ্ছে বি, এটা 2, এটা 1, এটা 1 আর এটা 2। এবার এই 1 আর এই 1 কিসে আছে, সিরিজে, তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেখো 2 হয়ে যাবে। আমরা জানি সিরিজে থাকলে প্লেন কী হয়, যোগ হয়। তাহলে ফাইনাল যে সার্কিটটা আসবে সেটা দেখো অ্যাকচুয়ালি এইরকম, এটা এ আর এটা হচ্ছে বি, এটা 2, এটা 2, এটা 2। এই তিনটে কোন কম্বিনেশনে আছে, প্যারালাল কম্বিনেশন।
তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আর হয় তাহলে দেখো 1/r এটা সমান 1/2 প্লাস 1/2 প্লাস 1/2, তাহলে 1/r এটা সমান দেখো আলটিমেট কত আসবে 3/2, তাহলে r সমান কত আসবে 2/3। তাহলে এই যে টোটাল সার্কিট তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা সেটা কত আসছে 2/3, আর রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে কত ওহম। তাহলে এটার অ্যান্সার হবে 2/3 ওহম। বোঝা গেল? আচ্ছা, এরপরে নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, বলেছে T1 ও T2 উষ্ণতায় একটি ধাতব পরিবাহীর IV লেখচিত্র দেখানো হয়েছে, কোন উষ্ণতাটি বড় কারণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, কোন উষ্ণতাটা বড় সেটা আমাদেরকে কি করতে হবে, এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, এখানে কোন উষ্ণতাটা বড় হবে সেটা আমরা কিভাবে বুঝবো সেটা একটু ভালো করে দেখো। এখানে এই যে লেখচিত্র, সেই লেখচিত্রটা দেওয়া আছে কি IV। দেখো লেখচিত্রটা যদি আমরা এখানে অঙ্কন করি, এইদিকে ধরো V আর এইদিকে I, তাহলে লেখচিত্রটাকে মূল বিন্দুকে আমি একটা সরল রেখা, আমি যে কোনো একটা লেখচিত্র নিচ্ছি, ধরো এটা O আর এখানে যে পয়েন্ট A, আমরা এক কাজ করছি এখান থেকে একটা পারপেন্ডিকুলার বা লম্ব কী করছে অঙ্কন করছি, তাহলে এটার নাম দিয়ে দাও কি B। এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করলো সে অ্যাঙ্গেলটা কত থিটা। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ট্যান থিটা দেখি, ট্যান থিটার সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি, লম্ব AB আর ভূমি হচ্ছে কত OB। লম্ব দেখো AB যেটা সেটা কি কাকে নির্দেশ করছে আইকে, আর এটা দেখো নির্দেশ করছে কাকে ভিকে। তাহলে এই লেখচিত্রের এই দিকে যদি আই আর এই দিকে যদি ভি থাকে, এই লেখচিত্রের যে নতি বা ট্যান থিটা সেটাকে I/V মানে দেখো 1/r হয়, তাই না? তাহলে এই IV লেখচিত্রের যে নতি বা ট্যান থিটা বা ট্যানজেন্ট বা স্লোপও বলা হয় ইংলিশে, সেটা অ্যাকচুয়ালি কাকে নির্দেশ করছে 1/r। তার মানে দেখো যার ট্যান থিটা বা স্লোপের ভ্যালু যত বড় তার রেজিস্ট্যান্সের ভ্যালু তত কি কম। তাহলে এখানে দেখো, এবার আমরা জানি ধাতব পদার্থর ক্ষেত্রে রোধ যার যত বেশি উষ্ণতা তার তত বেশি, তাই তো? কারণ আমরা জানি ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে তার রোধ কী হয়, বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধিতে কী হয়, রোধ বৃদ্ধি পায়। আচ্ছা, এইবার এখানে দেখো দুটো লেখচিত্র, একটা T1 T2। তাহলে যদি আমরা রেজিস্ট্যান্স দেখি কার বেশি হবে, তাহলে যার নতি কম তার রেজিস্ট্যান্স বেশি। তাহলে এই যে T2, এটা T2, তার নতি যেটা সেটা দেখো কি কম। তাহলে T2 যেহেতু নতি কম তাহলে তার রেজিস্ট্যান্স বেশি, আর রেজিস্ট্যান্স বেশি হলে তার টেম্পারেচারও কী হবে, বেশি হবে। তাহলে অবশ্যই এখানে T2 গ্রেটার দ্যান T1। এখানে কারণ সহ ব্যাখ্যা করতে বলেছে, তাহলে এইভাবে লিখবে যে আমরা জানি IV লেখচিত্রের নতি 1/r বা রোধের অনন্যকে প্রকাশ করে, আর কোনো একটা ধাতব পরিবাহী বা কোনো পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা রোধের সঙ্গে কি সমানুপাতিক, অর্থাৎ যার রোধ বেশি তার উষ্ণতা বেশি। তাহলে T2-র ক্ষেত্রে যেহেতু রোধের ভ্যালুটা বেশি, তাহলে তার ক্ষেত্রে উষ্ণতার ভ্যালুটা কী হবে, বেশি হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, ভালো করে মনে রাখবে। আর যদি এই দিকে I থাকে এই দিকে V থাকে, তাহলে ট্যান থিটাটা কী হবে, রেজিস্ট্যান্স হবে। ওকে। আচ্ছা, এখানে আরেকটা যেটা বলেছে দেখো, আরেকটা কোশ্চেনও আছে, তাদের কোনটি তড়িৎ শক্তির সংরক্ষণকে সূচিত করে। অ্যাকচুয়ালি এটা অন্য একটা কোশ্চেন হয়তো বলতে গেছে যে আমরা দেখো জানি কারশফের যে সূত্র, দুটো সূত্র আছে, একটা হচ্ছে KCL আর একটা হচ্ছে KVL। KCL যেটা বা কারশফ কারেন্ট ল সেটা হচ্ছে একটা আধানের সংরক্ষণ সূত্র, আর KVL যেটা সেটা হচ্ছে শক্তির বা তড়িৎ শক্তির কি সংরক্ষণ সূত্র। এখানে তাদের মধ্যে মানে কোনটা দেখো এখানে বলেনি। অ্যাকচুয়ালি যদি এটা হয় তোমার কারশফের যে দুটো সূত্র তার মধ্যে কোনটা তড়িৎ শক্তির বা শক্তির সংরক্ষণ সূত্র, তাহলে সেটা হবে তোমার দ্বিতীয় সূত্রটা। আচ্ছা, এবার আমরা নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা চলে যাব। 18 নম্বরে কি বলেছে, কোনো এসি বর্তনীতে তড়িৎচালক বল E = E0 sin ωt
প্রয়োগ করার ফলে প্রবাহ মাত্রা পাওয়া গেল I সমান I0 সাইন ওমেগা টি মাইনাস ফাই। প্রতি পূর্ণচক্রে গড় ক্ষমতার রাশিমালা নির্ণয় করো, এক্ষেত্রে কোনটিকে ক্ষমতা গুণক বলা হয়? আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে দেখো। এখানে দেওয়া আছে তোমার ই আর আই। তাহলে আমরা যদি পাওয়ার দেখি, ক্ষমতা, পি ইকুয়াল টু আমরা কি জানি, ই ইন্টু আই হয়, তাই তো? তড়িৎ ক্ষমতা এটা সমান বিভব পার্থক্য বা তড়িৎচালক বল ইন্টু কী হয়, প্রবাহ মাত্রা হয়। এবার ই এর জায়গায় দেখো কোশ্চেনে কত বলে দিয়েছে, E0 সাইন ওমেগা টি, আর আয়ের ভ্যালু বলে দিয়েছে I0 সাইন ওমেগা টি। এটা I0 সাইন ওমেগা টি মাইনাস ফাই, এটা বলা আছে। আচ্ছা, আমাদেরকে যেটা ক্যালকুলেশন করতে বলেছে কি, প্রতি পূর্ণচক্রে গড় ক্ষমতা রাশিমালা। তাহলে গড় ক্ষমতা মানে পি অ্যাভারেজ। তাহলে পি অ্যাভারেজ এটা সমান দেখো ইন্টিগ্রেশন অফ 0 টু টি, মানে একটা পূর্ণচক্রে। তাহলে 0 টু টি, এখানে কি পি ডিটি বাই কত টি, একটা পূর্ণচক্রে। তাহলে এটা হলো 0 টু টি পি ডিটি, এটা মোট মান, তাকে টি দিয়ে কী করে দিলাম আমরা, ভাগ করে দিলাম। তাহলে এটা সমান কি আসছে, পি জিরোর ভ্যালুটা যদি বসাও, 1/টিটা থাকলো, পি জিরোর ভ্যালু যদি তুমি বসাও, এখানে দেখো E0 I0 যেহেতু ধ্রুবক, ওটাকে আমরা একটা কাজ করলাম, বাইরে রেখে দিলাম। তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে আসবে 0 টু টি সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি মাইনাস ফাই ইন্টু দেখো কত আছে ডিটি, এটা আসবে। আচ্ছা, এটাকে আমরা এইভাবে একটু সাজিয়ে লিখি, E0 I0 বাই টি, এটা তো থাকলো ইন্টিগ্রেশন অফ 0 টু টি, এখানে সাইন ওমেগা টিটাও থাকলো। এটা দেখো একটা সূত্র পড়ছে, সেই সূত্রে যদি আমরা ভাঙি, তাহলে এটা আসবে সাইন ওমেগা টি কস ফাই মাইনাস কস ওমেগা টি সাইন ফাই ইন্টু এখানে কত ডিটি। আচ্ছা, এইবার এটাকে আমরা সাইন দিয়ে, যেটা আছে সাইন ওমেগা টি, সেটা দিয়ে দুটোকে গুণ করে দিচ্ছি। তাহলে কি আসবে, E0 I0 বাই টি, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন, আচ্ছা এটাই থাক, ইন্টিগ্রেশন 0 টু টি, এখানে দেখো আলটিমেট আসবে সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু কস ফাই ইন্টু ডিটি, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন অফ 0 টু টি, এখানে দেখো আসবে সাইন ওমেগা টি কস ওমেগা টি ইন্টু সাইন ফাই ইন্টু ডিটি, এটা আসবে। আচ্ছা, এইবার এটাকে আমরা এইভাবে লিখছি, E0 I0 বাই কত টি, এটা ইন্টিগ্রেশন অফ 0 টু টি, এটা দেখো আসবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস, কস ফাই যেহেতু এটা ধ্রুবক, এটা তোমার বাইরে চলে আসলো। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 টু টি সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি মাইনাস, এটা সাইন ফাইটা বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন 0 টু টি, এটা দেখো আসবে সাইন ওমেগা টি ইন্টু কস ওমেগা টি ইন্টু ডিটি, এটা আসবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার এখানে একটা জিনিস ভালো করে আমাদেরকে মাথায় রাখতে হবে, মানে এটার যদি ইন্টিগ্রেশন করো, তুমি দুটোর ইন্টিগ্রেশন করলে অনেকটা বড় হয়ে যাবে, পরীক্ষায় আসলেও তোমাদেরকে ইন্টিগ্রেশন করার দরকার নাই। এরপরে যে লাইনটা লিখবে, ঠিক আছে, E0 I0 বাই টি ইন্টু কস ফাই, মানে ইন্টিগ্রেশনের মধ্যে এটার যে ভ্যালু, এটার ভ্যালু তোমার অ্যাকচুয়ালি আসবে কত, টি বাই টু, আর ওটার যে ভ্যালু, এখানে সাইন ফাই থাকলো, আর ওটার ইন্টিগ্রেশন করে ভ্যালুগুলো তুমি যদি বসাও, তাহলে সেটা কত আসবে, 0 আসবে। তাহলে আলটিমেট দেখো এটা কি আসছে, এটা যেহেতু 0 0 হয়ে গেলে, এটাকে যদি গুণ করো তাহলে টি কেটে যাবে, নিচে একটা 2 চলে আসবে। তাহলে এটা সমান আসবে E0 ইন্টু
I0 বাই নিচে কত 2 ইন্টু এখানে কত cos phi। এবার ব্র্যাকেটে এটা লিখতে হবে, যেহেতু ইন্টিগ্রেশন অফ 0 টু টি সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি এটা সমান t/2 আর ইন্টিগ্রেশন অফ 0 টু টি সাইন ওমেগা টি ইন্টু কস ওমেগা টি ডিটি এটা সমান কত 0 হলো। আচ্ছা এইবার এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারবো E0 এটাকে লিখছি E0 বাই কত √2 ইন্টু এটাকে লিখছি I0 বাই কত √2 ইন্টু এখানে কত cos phi। তাহলে আলটিমেট দেখো পি অ্যাভারেজ যেটা আসছে পি অ্যাভারেজ E0 বাই √2 মানে সেটা কি ERMS, এটা হলো ERMS, I0 বাই √2 মানে IRMS ইন্টু cos phi। এটা হচ্ছে গড় ক্ষমতার রাশিমালা, এটা ভালো করে মনে রাখবে। আর আরেকটা দেখো এখানে কোশ্চেনে জানতে চেয়েছে যে ক্ষমতা গুণক কোনটা, এক্ষেত্রে কোনটিকে ক্ষমতা গুণক বলা হয়, তাহলে মনে রাখবে এখানে ক্ষমতা গুণক হচ্ছে কি cos থিটা, মানে এখানে ফাই দেওয়া আছে তাহলে ফাই যেটা, তাহলে cos phi যেটা এটাকে তোমার বলা হয় ক্ষমতা গুণক বা পাওয়ার ফ্যাক্টর। এটাকে বলা হয় কি ক্ষমতা গুণক বা পাওয়ার ফ্যাক্টর। আর যাদের এখনও অল্টারনেটিং কারেন্ট এই চ্যাপ্টারটার কনসেপ্ট ক্লিয়ার হয়নি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে খুব সুন্দর করে কনসেপচুয়ালি মানে প্রত্যেকটা জায়গা সুন্দর করে বুঝিয়ে ক্লাসগুলো আপলোড করা আছে, প্লেলিস্ট করা আছে। তোমরা প্লেলিস্টে গিয়ে অল্টারনেটিং কারেন্টে যে কটা ভিডিও আছে সে ভিডিও কটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে একটা কোশ্চেনে কিন্তু তোমাদের এই অল্টারনেটিং কারেন্ট থেকে অন্তত আটকাবে না, ঠিক আছে? ওই জন্য তোমাদেরকে বলবো প্লেলিস্টে গিয়ে অবশ্যই অল্টারনেটিং কারেন্টের ভিডিওগুলো দেখে নেবে, তাহলে সব কনসেপ্ট দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আরও বিভিন্ন ধরনের যে সার্কিটগুলো আছে যেমন LCR বর্তনী, LR বর্তনী, এই সমস্ত যে সার্কিটগুলো আছে সেই সার্কিটগুলোরও সব ব্যাখ্যা করে দেওয়া আছে, তোমরা অবশ্যই এগুলো দেখে নেবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আশা করছি বুঝতে পেরেছ এইটা প্রমাণটা। আচ্ছা এইবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে বি এর যে কোশ্চেনটা আছে। দেখো বি এর কোশ্চেন কি বলেছে, শ্রেণী সমবায়ে থাকা একটি আবেশক ও একটি রোধক আরকে একটি 12 ভোল্ট 50 হার্জ লাইনের সঙ্গে যুক্ত করা হলে তড়িৎ প্রবাহ হয় 0.5 অ্যাম্পিয়ার। প্রবাহ মাত্রা ও বিভবের মধ্যে দশা পার্থক্য π/3। তাহলে আর এর মান নির্ণয় করতে, মানে আর এর মান কত হবে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি দেখো এটা কি LR বর্তনী, এখানে একটা আবেশক আর এখানে কি একটা রেজিস্ট্যান্স, মানে বর্তনীটা যদি দেখি তাহলে বর্তনীটা এরকম টাইপের হবে, এটা L এটা R, এদিকে একটা কারেন্ট যাচ্ছে। এখানে মনে রাখবে যে মানগুলো দেওয়া থাকে সেই মানগুলো অবশ্যই RMS মান। তাহলে কারেন্টের ভ্যালু বলেছে 0.5 অ্যাম্পিয়ার, আর এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে এটা VRMS বা ERMS যাই বলি না কেন আমরা, এটা 12 ভোল্ট, আর এই যে ফ্রিকোয়েন্সি N এটা দেওয়া আছে কত 50 হার্জ। আর কি দেওয়া আছে দশা পার্থক্য, দশা পার্থক্য মানে ফাই সমান দেওয়া আছে কত π/3। আচ্ছা দশা পার্থক্য দেওয়া আছে, আমরা জানি আবেশকের যে রেজিস্ট্যান্স সেটা কত হয়, আবেশকের রেজিস্ট্যান্স হয় ω/L, আর এটা তো রেজিস্ট্যান্স R আছে। তাহলে আমরা LR বর্তনীর ক্ষেত্রে জানি যে tan phi এটা সমান কি হয় ω/L বাই কত R। LR বর্তনীর ক্ষেত্রে প্রবাহ মাত্রা আর তড়িৎচালক বল বা প্রবাহ মাত্রা আর বিভবের মধ্যে যে দশা পার্থক্য তার রাশিমালা কী হয় যে tan phi সমান ω/L বাই R। তাহলে এখানে ফাইয়ের ভ্যালু দেখো π/3 বলে দিয়েছে, তাহলে tan π/3 এটা সমান ω/L বাই R, এটার ভ্যালু কত হয় √3, এটা সমান ω/L বাই কত R এটা আসবে। তাহলে এখান থেকে যদি আমরা ω/L দেখি তাহলে এটা সমান কত √3 × R এটা আসবে। আমাদের
আর ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে এখানে দেখো ওমেগার ভ্যালু আমরা পেয়ে যাবো, কিন্তু এল দেওয়া নেই। এবার এখানে দেখো আইআরএমএস আর ভিআরএমএস দেওয়া আছে। এলআর বর্তনীর ক্ষেত্রে দেখো আমরা জানি ভিআরএমএস এটা সমান হয় আইআরএমএস ইন্টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল তার স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, ভিআরএমএস এর ভ্যালু দেওয়া আছে দেখো কত, 1.12 মানে 12, আর আইআরএমএস এর ভ্যালু দেওয়া আছে কত 0.5 ইন্টু রুট ওভার অফ আর স্কোয়ার, আর ওমেগা এল এর ভ্যালু দেখো আমরা পেয়েছি √3r। তাহলে স্কোয়ার করে দিলে এটা দেখো 3r স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা দেখো 12, এটা সমান 0.5 ইন্টু রুট ওভার অফ এটা কত 4r স্কোয়ার হয়ে গেল, তার মানে 0.5 ইন্টু 2r, তাই তো? আচ্ছা, এটা তুলে দিচ্ছি দেখো। তাহলে আর সমান এখানে কত আসছে, আর সমান এটা আসবে 12 বাই নিচে 0.5 ইন্টু এখানে 2, তাহলে 0.5 এটা তুলে দিলে এখানে 10 হয়ে গেল, 5 আর 10 কাটলে 2, 2 2 কেটে গেল। তাহলে আর সমান কত আসছে 12 ওহম। তাহলে আর এর যে মান আসবে সেটা 12 ওহম, 12 ওহম। আর এরই মান নির্ণয় করতে বলেছে। তোমরা যদি তোমাদের কাছে যে প্রশ্নবিচিত্র আছে সেখানে যদি অ্যান্সার দেখো, তাহলে সেই অ্যান্সারটায় আর এর ভ্যালু দেওয়া আছে √3 ওহম। ওটা অ্যান্সারটা ভুল আছে, এটার সঠিক অ্যান্সার হবে 12 ওহম। বোঝা গেল? কারণ দেখো প্রসেস কিন্তু সব কিছু ঠিক আছে, কোনো জায়গায় গণ্ডগোল নেই। tan phi সমান আমরা জানি এলআর বর্তনীর ক্ষেত্রে ওমেগা এল বাই আর হয়। ফাইয়ের ভ্যালু ক্লিয়ার বলে দিয়েছে, তাহলে এখান থেকে ওমেগা এল এর ভ্যালু পেয়ে যাচ্ছে আমরা। আর ভিআরএমএস সমান কি হয় আইআরএমএস ইন্টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল তার স্কোয়ার। সব ভ্যালুগুলো বসিয়ে দিয়ে দেখো আলটিমেট এটাই আসছে। ওকে, নেক্সট যে কোশ্চেন সেটাই চলে যাবে এবার আমরা 18 অথবা। দেখো কি বলেছে, আর রোধের বদ্ধ বর্তনীর মধ্য দিয়ে ডেলটি সময়ে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ডেল ফাই হলে বর্তনীর যে কোনো বিন্দু দিয়ে ওই সময়ে প্রবাহিত আধানের মান নির্ণয় করো। এই মান কিসের উপর নির্ভরশীল? আচ্ছা, তাহলে এ যেটা আমরা দেখো ফ্যারাডের যে সেকেন্ড ল এবং সেই সঙ্গে যদি লেন্সের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা জানি ই এটা সমান হয় মাইনাস ডেল ফাই বাই কত ডেলটি। অর্থাৎ কোনো বদ্ধ বর্তনীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার তড়িৎচালক বলের সঙ্গে কি সমানুপাতিক বা সমান হয়। এইটা এখানে একটা ধ্রুবক তুমি নিতে পারো। এবার যদি এন সংখ্যক পাক হয় তাহলে এখানে এন দিয়ে গুণ হবে। আচ্ছা, এনটাও এখানে আমরা দিয়ে দিই, এন ইন্টু ডেল ফাই বাই কত ডেলটি। এন হচ্ছে পাক সংখ্যা। আচ্ছা, এটা হলো ই। আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে? আধানের মান। তাহলে দেখো আমরা আই সমান কি জানি ই বাই আর হয়। তাহলে এটা দেখো মাইনাস এন বাই আর ইন্টু ডেল ফাই বাই কত ডেলটি, এটা লিখতে পারবো, এটা আসবে। আর আয়ের ভ্যালু দেখো আবার আমরা এটাও লিখতে পারি ডি কিউ বাই কত ডিটি, তাই তো? ডি কিউ বাই ডিটি যদি লিখে দিই, এটা আমরা লিখছি। তাহলে এখানে আলটিমেট এটা সমান মাইনাস এন বাই আর ইন্টু ডেল ফাই বাই কত ডেল টি, এটা। আচ্ছা, এটাকে যদি আমরা ডেল টি লিখি, এটাকে ডেল টি লিখে দাও, কারণ যেহেতু অল্প এখানে ডেল টি বলেছে, তাহলে এটা ডেল টি লিখে দিচ্ছি। তাহলে এখানে দেখো ডি কিউ এটা সমান মাইনাস এন বাই আর ইন্টু এটা আলটিমেট দেখো ডেল ফাই হয়ে যাচ্ছে, এটা ডেল টি কেটে যাচ্ছে, অল্প বোঝাতে এটা ব্যবহার করা হয়। এবার আমরা কি করে দুই দিকে ইন্টিগ্রেশন করে দিই। তাহলে এটা 0 টু টি, এটা আচ্ছা 0 টু টি না লিখে এমনি ধরো থাকলো। তাহলে ইন্টিগ্রেশন অফ ডি কিউ, আর এখানে ফ্লাক্সের যে চেঞ্জটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি φ1 থেকে কত φ2। তাহলে এটা দেখো আলটিমেট কিউ হবে। তাহলে কিউ সমান কি আসবে মাইনাস এন বাই আর
ইন্টু এটার ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন করলে বা একবারে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে আসবে ফাই টু মাইনাস কত ফাই ওয়ান, বা কিউ এটা সমান এন বাই আর ইন্টু এখানে দেখো ফাই ওয়ান মাইনাস ফাই টু, এটা হবে আধানের রাশিমালা। তাহলে এখানে আধান যেটা সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করছে, সেটা হচ্ছে ওই বর্তনীর যে রোধ বা রেজিস্ট্যান্স তার উপরে, তারপরে চুম্বক ফ্লাক্সের যে পরিবর্তন মানে প্রাথমিক এবং অন্তিম চুম্বক ফ্লাক্সের যে পরিবর্তন হচ্ছে তার উপরে, আর ওই যে কুণ্ডলী সেই কুণ্ডলীতে যদি অনেকগুলো পাক থাকে তাহলে সেই পাক সংখ্যার উপরেও কি নির্ভর করবে। আচ্ছা, এরপরে যেটা বলেছে বর্তনীতে ঘূর্ণি প্রবাহজনিত শক্তির অপচয় কিভাবে হ্রাস করা যায়। দেখো, ঘূর্ণি প্রবাহ বা এডি কারেন্ট হচ্ছে যদি কোনো একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটা ধাতব বড় পাত থাকে, একটা বড় ধাতব পাত পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের মধ্যে ধরো আছে, ওকে। এইবার আমরা জানি ফ্যারাডের যে সেকেন্ড ল বা ফ্যারাডের ল থেকে যে কোনো একটা বর্তনীর মধ্যে যদি বা কোনো একটা ধাতব পাতের রেসপেক্টে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়, দেখো চৌম্বক ক্ষেত্র পরিবর্তন হলে চৌম্বক ফ্লাক্সটাও কি পরিবর্তন হবে। এবার চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে সেখানে কি একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়, মানে সেখানে একটা কি কারেন্ট প্রবাহিত হবে। তাহলে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি এরকম ধাতব পাত থাকে তাহলে এই ধাতব পাতে এইরকম টাইপের একটা কি হবে, অনেক জায়গা জুড়ে একটা ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হবে বা একটা প্রবাহ সৃষ্টি হয় যেটাকে বলা হয় কি ঘূর্ণির প্রবাহ। এবং লেঞ্জের সূত্র থেকে আমরা জানি যে সে আবিষ্ট তড়িৎচালক বল তার যে উৎপত্তির কারণ সেটাকে কি বাধা দেয়। তাহলে এই ঘূর্ণি প্রবাহ ওই মানে যে ধাতব পাত সেই ধাতব পাতের মধ্য দিয়ে যখন যাবে তার উৎপত্তির কারণটাকে বাধা দেবে, সেই সঙ্গে সঙ্গে এখানে কী হবে, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। তার মানে এখানে দেখো শক্তির কী হবে, একটা অপচয় ঘটবে। সেই শক্তির অপচয় যাতে না হয় তার জন্যে একটা বড় ধাতব পাতের পরিবর্তে এরকম অনেকগুলো ছোট ছোট ধাতব পাতকে ব্যবহার করা হয়। ছোট ছোট ধাতব পাত আর তার মাঝখানে কী করা হয়, একটা কুপরিবাহী কোনো পদার্থ দিয়ে আলাদা করা থাকে। তাহলে এখানে ঘূর্ণি প্রবাহজনিত যে প্রবাহ সেটাকে হ্রাস করার জন্যে বড় পরিবাহী বা বড় ধাতব পাতের পরিবর্তে যদি ছোট ছোট ধাতব পাত ইউজ করা হয় এবং তার মাঝখানে যদি কোনো কুপরিবাহী পদার্থ রেখে দেওয়া হয় তাহলে ঘূর্ণি প্রবাহ অনেকটা কী হয়ে যাবে, কমে যাবে। বোঝা গেল? তাহলে এইভাবে ঘূর্ণি প্রবাহকে কী করা হয়, হ্রাস করা হয়। আচ্ছা, এবার আমরা নেক্সট যে কোশ্চেনটা সেটাই চলে যাব। দেখো কি বলেছে, দুটি উৎস সুসঙ্গত হওয়ার শর্তগুলি লেখো। আচ্ছা, সুসঙ্গত হতে গেলে এক নাম্বার দুটি উৎসের যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি সেটাকে কি সমান হতে হবে, কম্পাঙ্ক সমান হতে হবে। আর দুই নাম্বার দুটি উৎসের মধ্যে কোনো দশা পার্থক্য থাকবে না। তাহলে দেখো দশা পার্থক্য থাকবে না বা থাকলেও সেটি ধ্রুবক হতে হবে। দেখো দশা পার্থক্য যদি না থাকে তাহলে খুব ভালো, আর যদিও বা দশা পার্থক্য থাকে তাহলে একটার দশা যখন পরিবর্তন হবে সঙ্গে সঙ্গে অন্যটার দশাকেও কি পরিবর্তন হতে হবে। এক কথায় ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য সেটা যেন সবসময় কি একই থাকে, অর্থাৎ কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্সকে মেনটেন করতে হবে, তবেই সেটাকে আমরা সুসঙ্গত আলোক উৎস বলতে পারবো। আচ্ছা, ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষাটি বর্ণনা কর। আমি জাস্ট এখানে বলে দিচ্ছি বা ছবিতে যে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষাটা কীরকম এটাকে তোমরা নিজের ভাষায় লিখবে। দেখো দ্বিরেখাছিদ্র মানে দুটো ছিদ্র থাকবে, এটা একটা স্লিট, এটা একটা স্লিট, আর এখানে কি থাকে একটা লাইট সোর্স এস, আর এইদিকে কি থাকে একটা পর্দা। তাহলে এস লাইট সোর্স থেকে
দুটো আলোক রশ্মি দুটো ছিদ্রতে যাবে, একটা এ আর একটা বি গেল। এবার এখান থেকে একটা আলোক রশ্মি ধরো এইভাবে এখানে চলে গেল, একটা এখানে চলে গেল। তাহলে এই যে দুটো আলোক রশ্মি, সেই আলোক রশ্মি দুটোর কোনো রকমের পথ পার্থক্য থাকবে না। তাহলে এখানে পর্দাতে যে এটা তৈরি হবে সেটা তোমার কেন্দ্রীয় চরম বিন্দু বলা হয়, এটাকে উজ্জ্বল বিন্দু। আচ্ছা, এটা এ আর বি এর মধ্যে দূরত্ব সেটাকে আমরা ধরে নিচ্ছি 2D, আর ছিদ্র থেকে পর্দার যে দূরত্ব সেটা কত, ক্যাপিটাল টি। এগুলো লিখতে হবে। আর এখানে কি হবে, মানে আলোকিত অংশ আর একটা আলোক রশ্মি ধরো এই দিকে যদি যায়, এখানে একটা বিন্দু আমরা নিয়ে নিলাম পি বিন্দু। যদি দুটো আলোক রশ্মি এ এবং পি থেকে যায় তাহলে নিশ্চয়ই তারা একই পরিমাণে পথ অতিক্রম করছে না। তাহলে একই পথ যদি অতিক্রম না করে তাহলে সেখানে আলোক রশ্মি দুটোর কী হবে, ব্যতিচার ঘটবে। আমরা জানি দুটো আলোক তরঙ্গ বা শব্দ তরঙ্গ যাই হোক না কেন, তাদের সব কিছু সেম যদি তারা সামান্য পথ পার্থক্য নিয়ে একটা আর একটার উপরে পাতিত হয়, তাহলে যে ঘটনাটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় ইন্টারফেয়ারেন্স বা ব্যতিচার। এবং সেই ব্যতিচারের ফলে কোনো কোনো জায়গায় আলোকিত অংশ এবং অন্ধকার অংশ পাওয়া যায়। মানে কোথাও আলোর উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, কোথাও হ্রাস পাবে। যেখানে বৃদ্ধি পায় সেটাকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স বা গঠনমূলক ব্যতিচার, আর যেখানে আলোর উজ্জ্বলতা হ্রাস পায় বা অন্ধকার অংশ পাওয়া যায় সেটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স বা ধ্বংসাত্মক ব্যতিচার। ঠিক আছে, জাস্ট এখানে বর্ণনা করতে বলেছে। এখানে যদি ঝালর প্রস্থের রাশিমালা ক্যালকুলেশন করতে বলে তাহলে পথ পার্থক্য ক্যালকুলেশন করে আমরা জানি যে পথ পার্থক্য যদি λ/2 এর জোড় গণিতক হয় তাহলে সেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স বা গঠনমূলক ব্যতিচার হয়, আর যদি λ/2 এর বিজোড় গুণিতক হয় সেখানে ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়। তাহলে বর্ণনা করতে বলেছে, তাহলে ছবিটা এঁকে জাস্ট এগুলো করতে হবে। এখানে লিখতে হবে যে সি বিন্দুতে আলোক রশ্মি দুটোর কোনো রকমের পথ পার্থক্য থাকবে না, ওই জন্য ওখানে কী হবে, কেন্দ্রীয় চরম বিন্দু তৈরি হবে। আর তার উভয় পাশে আলোকিত এবং অন্ধকার অংশ, অর্থাৎ তোমার বিভিন্ন ধরনের মানে সি থেকে বিভিন্ন দূরত্বে আলোকিত এবং অন্ধকার অংশ পরপর পাওয়া যাবে। এবং প্রত্যেকটা আলোকিত এবং অন্ধকার অংশের বেদ যেটাকে বলা হয় ফ্রিঞ্জ উইথ বা ঝালর প্রস্থ, সেটা কি হয়, সমান হয়। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো ব্রুস্টারের সূত্রটা বিবৃত করতে বলেছে, আমি বিবৃত করে দিচ্ছি, তোমরা শোনো। খুবই ইম্পর্ট্যান্ট এবং সহজ একটা সূত্র, যে সমাবর্তন কোণের ট্যানজেন্ট সংখ্যাগতভাবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে কি সমান। অর্থাৎ এইটা যেহেতু বিবৃত করতে বলেছে তাহলে বিবৃতিটা করবে, দিয়ে এটা লিখবে ট্যান আইপি, এটা সমান কত, মিউ। সমাবর্তন কোণের ট্যানজেন্ট সংখ্যাগতভাবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে কি সমান, এটাই হচ্ছে ব্রুস্টারের সূত্র। এবার নিচে এখানে লিখে দেবে আইপি সমান কি, সমাবর্তন কোণ। ঠিক আছে, আর মিউ যেটা, সে মিউটা হচ্ছে কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক, এটা লিখে দিলেই হবে। বোঝা গেল? এবার আমরা নেক্সট যে কোশ্চেনটা আছে সেটাই চলে যাব। দেখো কি বলেছে। ফ্রনহোফার একক রেখাছিদ্র অপবর্তন পরীক্ষায় কেন্দ্রীয় উজ্জ্বলপটির কৌণিক বেদের রাশিমালা নির্ণয় করো। আচ্ছা, ফ্রনহোফার একক রেখাছিদ্র, এটাকে অ্যাকচুয়ালি ডিফ্র্যাকশন বলা হয়। ডিফ্র্যাকশনের ক্ষেত্রে দেখবে এরকম ছিল, একটা ছিদ্র, এইদিকে পর্দা, এখান থেকে একটা আলোক রশ্মি হয়তো এইদিকে গেল, এইদিকে গেল। অ্যাকচুয়ালি মিডিলে যেটা, সেই মিডিলটাই কী হবে, এখানে সেন্ট্রাল ব্রাইট ব্যান্ড বা কেন্দ্রীয় উজ্জ্বল পটি তৈরি হবে। আর তার উভয় পাশে কী হবে, আলোকিত অংশ অন্ধকার অংশ এরকমভাবে থাকবে। তাহলে এটা দেখো উজ্জ্বল অংশ, তাহলে এর উভয় অংশে কী হবে, তুমি ধরে নেবে এতটা অংশ জুড়ে কী হয়েছে, উজ্জ্বল বা আলোকিত অংশ তৈরি হয়েছে। এটা ধরো আলোকিত অংশ। এবার তারপরে কি আছে, অন্ধকার অংশ আছে। আমাদেরকে জানতে চেয়েছে কেন্দ্রীয় উজ্জ্বলপটির কৌণিক বেদ। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বলপটির কৌণিক বেদের রাশিমালা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, তার আগে একটা রাশিমালা দেখবে এরকম হয়, থিটা এন এটা সমান এন ল্যামডা বাই কত এ, যেখানে তোমার এটা হচ্ছে এই যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটার প্রস্থ বা বেদ,
আর ল্যামডাটা হচ্ছে যে আলোটা ইউজ করা হচ্ছে আর কি ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে যে কোনো একটা মানে কোনো আলোকিত অংশ বা অন্ধকার অংশ যাই হোক না কেন, মানে তার যে কোণ, মানে এই যে মিডিল রেখা, সেই মিডিল রেখার সঙ্গে কোনো একটা আলোকিত বা অংশ যে কোণটা উৎপন্ন করছে সেটা থিটা এন। এবার কেন্দ্রীয় উজ্জ্বল পটির কৌণিক বেদ কীভাবে আমরা নির্ণয় করব? দেখো এই দিকে এতদূর কেন্দ্রীয় তোমার চরম বিন্দু, তারপরে কি আছে অন্ধকার অংশ আছে। তাহলে এই দিকে একটা অন্ধকার আছে, এই দিকে একটা অন্ধকার আছে। তাহলে এই যে মোট থিটা, এটা ছবিতে একটু হবে, আমি এখানে আলাদা করে আঁকছি। এটা ধরো কেন্দ্রীয় চরম বিন্দু, আর এইখানে এটা আছে মিডিল বিন্দু এই দিককার। তাহলে এই দিকে এরকম তো দেখো মিডিলে একটা রেখা আছে, তাহলে এই দিকে একটা দেখো কোণ আছে, এই দিকে একটা কোণ আছে। তারপরে উপরের দিকে একটা অন্ধকার অংশ, আর নিচের দিকের যে অন্ধকার অংশের মধ্যে মোট যে কোণ সেটাকে বলা হয় কি তার কৌণিক বেদ। তাহলে এই যে অ্যাঙ্গেল, উপরের এই অ্যাঙ্গেলটাকে তুমি ধরে নাও থিটা, এই অ্যাঙ্গেলটা কত থিটা, যেহেতু প্রথম, তাহলে এনের জায়গায় যদি 1 বসাও, তাহলে এটা দেখো থিটা, এটা সমান ল্যামডা বাই কত এ। তাহলে উপরে তার যে কৌণিক বেদ সেটা কত আসবে ল্যামডা বাই এ, আর নিচের যে কৌণিক বেদ সেটা কত ল্যামডা বাই এ। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল পটির যে কৌণিক বেদ সেটাকে যদি আমরা থিটা ও দ্বারা প্রকাশ করি, তাহলে সেটা কত আসবে 2 ইন্টু ল্যামডা এ, 2 ল্যামডা বাই কত এ এটা। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল পটির যে কৌণিক বেদ তার রাশিমালা কত আসছে 2 ল্যামডা বাই এ। এটাই দেখো ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে এইভাবে লিখবে যে কেন্দ্রীয় চরম বিন্দু থেকে উভয় পাশে প্রথম অবম বিন্দুর যে কৌণিক বেদ, সে কৌণিক বেদটাকে বলা হয় কেন্দ্রীয় চরম বিন্দুর কৌণিক বেদ। আর যে কোনো এনতম অবম বিন্দুর ক্ষেত্রে তোমার কৌণিক বেদের ফর্মুলা কি, থিটা এন সমান এন ল্যামডা বাই কত এ। এবার প্রথম অবম বিন্দু হলে থিটার জায়গায় এনের জায়গায় 1 হয়ে যাবে, তাহলে সেটা দেখো থিটা, এটা এনের জায়গায় 1 বসানো ল্যামডা বাই এ। এবার এটা দুই দিকে থাকবে, তাহলে দুই দিয়ে কী হয়ে গেল গুণ হয়ে গেল। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা বলেছে ফ্রনহোফার একক রেখাছিদ্র অপবর্তন পরীক্ষায় পর্দা ও ছিদ্রের দূরত্ব দ্বিগুণ করা হলে কেন্দ্রীয় উজ্জ্বল পটির কৌণিক বেধের কি পরিবর্তন হবে? দেখো কেন্দ্রীয় উজ্জ্বল পটি যেটা, সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করছে? আলো তরঙ্গ দৈর্ঘ্য, আর আরেকটা হচ্ছে কি ছিদ্রের যে প্রস্থ সেটা। ছিদ্র থেকে পর্দার যে দূরত্ব সেটা ক্যাপিটাল ডি, তার উপরে কিন্তু দেখো নির্ভরশীল না। তাহলে এটা লিখতে হবে যে কেন্দ্রীয় উজ্জ্বল পটির বেধ ছিদ্র থেকে পর্দার দূরত্বের উপরে কি নির্ভরশীল নয়। তাহলে ছিদ্র থেকে পর্দার দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল পটির কৌণিক বেধের কোনো রকমের পরিবর্তন হবে না। ক্লিয়ার? নেক্সট যে কোশ্চেনটা বলেছে 60 ডিগ্রি সমাবর্তন কোণ বিশিষ্ট একটি ঘন মাধ্যমে আলোর গতিবেগ কত? আচ্ছা, সমাবর্তন কোণ মানে আইপিটা বলে দিয়েছে, সেখান থেকে আলোর গতিবেগ ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে আমরা যেহেতু সমাবর্তন কোণ দেওয়া আছে, তাহলে ওখান থেকে মিউ পেয়ে যাব। দেখো তাহলে ট্যান আইপি এটা সমান আমরা কি জানি মিউ। তাহলে ট্যান 60 ডিগ্রি এটা সমান হচ্ছে মিউ। এখান থেকে মিউ সমান কত আসবে √3। মিউ সমান যদি √3 হয়, আর আমরা জানি যে কোনো মাধ্যমে আলোর গতিবেগ ভি এটা সমান কত হয় সি বাই মিউ। তাহলে ভি সমান 3 ইন্টু 10⁸ বাই √3 অত কি মিটার পার সেকেন্ড। তাহলে ভি সমান এটা দেখো √3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। উপরে দেখো 3কে আমরা কি √3 ইন্টু √3 লিখতে পারি, দিয়ে একটা √3 কী হয়ে গেল কেটে গেল, তাহলে √3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আর √3 ভ্যালু দেখবে আমরা জানি √3 ভ্যালু হয়, আচ্ছা এটাই হবে √3 ভ্যালু তুমি বসিয়ে দেবে 1.732, তাহলে সেটাই হবে অ্যান্সার। তার মানে ফাইনাল অ্যান্সার আসছে 1.732 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। বোঝা গেল?
তাহলে এই হলো 17, 18 এবং 19 নম্বরের কোশ্চেন। তার প্রত্যেকটার সঙ্গে একটা করে কি ছিল, অথবা কোশ্চেন ছিল। এরপরে যে ভিডিও, সেই ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 4 সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গায় যদি লিখতে ভুল হয়, তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ এখানে নিয়মিত প্রশ্নবিচিত্রা, বিভিন্ন থিওরি ক্লাস, বিভিন্ন যে ছায়া প্রকাশনের বইয়ের MCQ সেট 1 সেট 2 এগুলো যে আলোচনা সেগুলো করা হয়, মানে প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন এখানে কিন্তু আপলোড করা হয়। বোঝা গেল?